গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 24 নম্বর ক্লাস, এবং 24 নম্বর ক্লাসের যে টপিকটা আমরা আলোচনা করছিলাম অর্থাৎ গুপ্ত বংশ, সেটা নিয়েই থাকবে আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো গুপ্ত ডাইনেস্টি বা গুপ্ত বংশ নিয়ে আমরা শুরু করেছিলাম এর আগের দিনের ক্লাসে। আশা করি প্রত্যেকে এর আগের দিনের ক্লাস দেখেছো বা এর আগে যে প্রিভিয়াস ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে নিয়েছো। তোমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রির যে টপিকটা প্রায় কিন্তু শেষের পথে। এই গুপ্ত বংশের পরে আসবে পুষ্যভূতি বংশ, তারপরে সেই সমসাময়িক মানে এই গুপ্ত বংশের বা কুষাণ বংশের শেষ থেকে সমসাময়িক যে সমস্ত দাক্ষিণাত্যের মানে ভারতের দক্ষিণ ভারতে যে সমস্ত রাজবংশগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলেই তোমাদের টোটাল অ্যানসিয়েন্ট হিস্ট্রি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এর আগের ক্লাস না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আমরা গুপ্ত বংশের সেকেন্ড পার্ট। তো এর আগের দিনে আমরা শেষ করেছিলাম কোথায়? শেষ করেছিলাম, আমরা বলেছিলাম যে সমুদ্রগুপ্তের দুটো ছেলে ছিল। কে কে? একজন হলো রামগুপ্ত আর একজন হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হয়েছিল কে? রামগুপ্ত, কারণ রামগুপ্ত ছিল সমুদ্রগুপ্তের বড় ছেলে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল ছোট ছেলে। তো যেহেতু বড় ছেলে আগে তার বাবার সিংহাসন বা বাবার উত্তরাধিকারী হয়, তো সেই অনুযায়ী রামগুপ্ত কিন্তু আহ, শাসক হিসাবে তিনি সিংহাসনে বসেন এবং তিনি বিবাহ করেন ধ্রুব স্বামিনীর সাথে। এরপর শক আক্রমণ করে রামগুপ্তকে, এবং শক আক্রমণের ফলে রামগুপ্ত হেরে যায়। এর ফলে শকরা তার ওয়াইফ অর্থাৎ পত্নী ধ্রুব স্বামিনীকে নিয়ে চলে যায় উজ্জয়িনীতে। এবং যেহেতু বড় ভাই হেরে গেছে, সেই পরাজয়ের জন্য এবং তার ভাবি মানে ভাবি কার হচ্ছে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের, যখন রামগুপ্তের ওয়াইফ ছিল ধ্রুব স্বামিনী। তো তার ভাবিকে নিয়ে বা বলতে পারো বৌদিকে নিয়ে আহ, শকরা যেহেতু চলে যায়, তো সেই ক্রোধে বা সেই রাগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অ্যাটাক করে কাদের? অ্যাটাক করে শকদের, এবং শকদের সে পরাজিত করে। এবং তাদের আহ, তারা যে আটক করে নিয়ে গিয়েছিল, তাদের চঙ্গুল মে ফাঁসা হুয়া মানে হিন্দিতে যেটা বলে, তারা যে আটক করে নিয়ে গিয়েছিল তার ভাবিকে, তার বৌদিকে, সেই বৌদি ধ্রুবস্বামিনীকে সে আবার ফেরত নিয়ে আসে তার রাজ্যে, এবং ধ্রুবস্বামিনীকে বলে যে রামগুপ্তের কাছে ফিরে যেতে। কিন্তু ধ্রুবস্বামিনী রামগুপ্তের কাছে ফিরে যেতে চায়নি। তিনি বলেন যেহেতু রামগুপ্ত একজন কমজোর ব্যক্তি, তাকে প্রোটেকশন তিনি দিতে পারেননি, তিনি তার ওয়াইফ হিসাবে মানে তাকে তিনি হাজব্যান্ড হিসাবে আর গণ্য করবেন না, স্বামী হিসেবে গণ্য করবেন না। তিনি এবার তার সাথে মানে ধ্রুবস্বামিনী দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে বিবাহ করতে চান। তো এই মতো অবস্থায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করে নেয় তার বৌদি যিনি ছিলেন তাকে বিবাহ করে নেন। এবং বিবাহ করার পরেও কিন্তু রামগুপ্ত এই ধ্রুবস্বামিনীকে নিজের ওয়াইফ হিসেবে দেখতো, নিজের বলতে পারো বউ হিসেবে দেখতো। তো তার সেই জিনিসটা কিন্তু ধ্রুবস্বামিনীর পছন্দ হতো না এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের পছন্দ হতো না। তো একদিন রাগে রাগে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার বড় ভাই রামগুপ্তকে হত্যা করে এবং হয়ে যায় শাসককে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এই পর্যন্ত আমরা এর আগের দিনের ক্লাসে দেখেছি। তো এবার হেডিং করো এখানে, গুপ্ত বংশের পরবর্তী শাসক আসছে চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই চন্দ্রগুপ্ত নিয়ে কিন্তু আমাদের এখানে গোলাতে পারে, কারণ চন্দ্রগুপ্তের নাম ইতিহাসে 3বার আসে। অলরেডি আমরা 3 জায়গায় দেখেছি। কোথায়? এক ছিল মৌর্য বংশে, তার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্ত বংশে এসে দুটো চন্দ্রগুপ্ত আসে, একটা হলো প্রথম চন্দ্রগুপ্ত আর একটা হলো এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি সিংহাসনে বসছেন কবে? 380 খ্রিস্টাব্দে ইনি সিংহাসনে বসছেন। এবং কত সাল পর্যন্ত ইনি রাজত্ব করছেন? ইনি 412 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু রাজত্ব করছেন। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল, অনেকগুলো উপাধি ছিল। তো উপাধি এখান থেকে কোশ্চেনে দেবে। তো এনার কি কি উপাধি ছিল? এখান থেকে হেডিং করো উপাধি। এনার কি কি উপাধি ছিল? তো প্রথম লেখো বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য উপাধি ছিল। কার ছিল? এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
সেকেন্ডলি লেখো বিক্রমাঙ্ক। বিক্রমাঙ্ক, বিক্রমাঙ্ক। এছাড়া এনার উপাধি ছিল তত্ত্ব পরিগ্রহিত। এনার উপাধি ছিল তত্ত্ব পরিগ্রহিত, তত্ত্ব পরিগ্রহিত। এবং 4 নম্বর উপাধি লেখো পরম ভাগবত। পরম ভাগবত, পরম ভাগবত। তো এই উপাধিগুলো সব কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল। কি কি? বিক্রমাদিত্য, বিক্রমাঙ্ক, তত্ত্ব পরিগ্রহিত এবং পরম ভাগবত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্যান্য নাম কি ছিল? হেডিং করো অন্য নাম। এনার অন্য নাম কি ছিল? আদার্স নেম, অন্য নাম। আচ্ছা, নাম এবং টাইটেলের মধ্যে গোলাবে না। টাইটেল আলাদা জিনিস। টাইটেল বলতে কি? উপাধি। যেমন এখনকার যেমন পিএইচডি করলে ডক্টরেট উপাধি দেওয়া হয়, তো এগুলো কি? এগুলো হলো উপাধি। আর নাম বলতে তোমার হয়তো ঠাম্মা একরকম নাম রাখলো, দাদু একরকম নাম রাখলো, তোমার কাকা জ্যাঠা মামা একরকম নাম রাখলো, তো এগুলো হলো তার কি? নাম। তো অন্য নাম কি ছিল এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের? তো অন্য নাম ছিল, ফার্স্টলি লেখো দেবশ্রী। দেবশ্রী। আরেকটা লিখে রাখো দেবরাজ। দেবরাজ। এবং আরেকটি লেখো দেবগুপ্ত। দেবগুপ্ত। তো এগুলো তার অন্য নাম ছিল। দেবগুপ্ত, দেবরাজ এবং দেবশ্রী, এগুলো ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্যান্য নাম। আচ্ছা, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন ক্ষমতায় আসে তখন গল্প কি বললাম? গল্প বললাম যে তিনি শকদের হারাচ্ছেন। তো ইনি যেহেতু শকদের হারাচ্ছেন, তো সেখান থেকেও কিন্তু একটা উপাধি পাচ্ছেন। এবং তার পাশাপাশি ইনি কি করছেন? ইনি শকদের যে জায়গা ছিল উজ্জয়িনী, সেই উজ্জয়িনীটাকে দখল করে নিচ্ছেন এবং সেখানে তার রাজধানী বানাচ্ছেন। তো এখানে লেখো ইনি তার দ্বিতীয় রাজধানী, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় ক্যাপিটাল, দ্বিতীয় রাজধানী কোথায় বানাচ্ছে? দ্বিতীয় রাজধানী, দ্বিতীয় রাজধানী বানাচ্ছে উজ্জয়িনীতে। কোথায় বানাচ্ছে? উজ্জয়িনী। উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী বানাচ্ছে। তাহলে মনের মধ্যে কোশ্চেন আসবে যে এদের প্রথম রাজধানী কোথায় ছিল, মানে গুপ্ত বংশের প্রথম রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী, প্রথম রাজধানী আগের দিনের ক্লাসে কিন্তু বলা হয়নি এটা, তো লিখে রাখতে পারো। প্রথম রাজধানী ছিল কোথায়? বিহারের পাটলিপুত্র। পাটলিপুত্রে ছিল প্রথম রাজধানী। কিন্তু উজ্জয়িনীতে রাজধানী করছে কখন? শকদের দমন করে। শকদের দমন করে, শকদের দমন করে, শকদের দমন করে ইনি রাজধানী করছেন কোথায়? শকদের দমন করে ইনি রাজধানী করছেন উজ্জয়িনী রাজধানী। তো শকদের দমন করার জন্য ইনি দুটো কাজ করছেন। শকদের দমন করার জন্য ইনি উপাধি পাচ্ছেন। উপাধি কি পাচ্ছেন? উপাধি পাচ্ছেন শক্রাজিত। শকদের তিনি দমন করেছেন, শকদের তিনি জিতেছেন, তো সেখান থেকে কি? শক্রাজিত উপাধি, টাইটেল তিনি পাচ্ছেন। এছাড়া শকদের হারিয়ে তিনি এক প্রকার কয়েন চালু করেন। তো এখানে লিখে রাখো শকদের হারিয়ে, শকদের হারিয়ে ইনি রূপোর কয়েন প্রচলন করেন। ইনি সিলভার কয়েন প্রচলন করেন। সিলভার কয়েন প্রচলন করেন, রূপোর কয়েন প্রচলন করেন। কে করছেন? এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিবাহ করেছিল? ইনি বিবাহ করেন কাকে? তো এনার লেখো ওয়াইফের নাম। এনার ওয়াইফকে, ওয়াইফ হলো সেই এনার বৌদি যিনি ছিল, তিনি হবেন এর ওয়াইফ।
কারণ বৌদিকেই ইনি বিবাহ করেছেন। তো নাম কি? নাম হলো ধ্রুব স্বামিনী। ধ্রুব ধ্রুব স্বামিনী, ধ্রুব স্বামিনী কে ইনি বিবাহ করেছিলেন। এবং এনার বিবাহের পর এনার একজন মেয়ে হচ্ছে। তো মেয়ের নাম কি? মেয়ের নাম লিখে রাখো পুত্রী। পুত্রীকে, মেয়েকে, তো মেয়ের নাম হলো প্রভাবতী গুপ্ত। মেয়ে হলেন কে? প্রভাবতী গুপ্ত। মেয়ে হলেন প্রভাবতী গুপ্ত। এই প্রভাবতী গুপ্ত কাকে বিবাহ করছেন? এই প্রভাবতী গুপ্ত বাকাটাক বংশ। বাকাটাক বংশ, এর আগের দিনের ক্লাসেই বলেছি যে এর সমসাময়িক এই সমস্ত বংশগুলো চলছে। তো গুপ্ত সাম্রাজ্য এবং পুষ্যবর্তী সাম্রাজ্য শেষ হওয়ার পরেই আমরা দক্ষিণ ভারতের যে সমস্ত বংশগুলো রাজত্ব করেছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো বাকাটাক বংশের সাথে কি করছে? বাকাটাক বংশের সাথে ইনি বিবাহ করছেন। কে? এই প্রভাবতী গুপ্ত, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত মেয়ে। এবার আমরা এখান থেকে দেখব এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে কে কে ছিলেন। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নেক্সট হেডিং করো যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে জ্ঞানী ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি বলতে পারো, জ্ঞানী বা বিদ্বান ব্যক্তি ছিল। বিদ্বান ব্যক্তি ছিল। কতজন বিদ্বান ব্যক্তি ছিল? ছিল 9 জন বিদ্বান ব্যক্তি। কজন? 9 জন। তাই একে বলা হয় কি? বলা হয় নবরত্ন। নবরত্ন। নবরত্ন কিন্তু আরো আরেকজনের রাজসভায় ছিল, সম্রাট আকবর যখন পড়বে সেখানেও পড়বে। কিন্তু সম্রাট আকবর কপি করেছে কার কাছ থেকে? এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের কাছ থেকে কিন্তু তিনি কপি করেছিলেন। তো এই 9 জন বিদ্বান ব্যক্তি বা 9 জন জ্ঞানী ব্যক্তি কারা কারা ছিল এবং তারা কিসে কিসে পারদর্শী ছিল, এক্সামে কিন্তু কোশ্চেন দেয়। তো এখান থেকে দেখো। তো ফার্স্ট লেখো কালিদাস। 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 কালিদাসকে ভিনসেন্ট স্মিথ কি বলেছেন? এনাকে বলেছেন ভারতের শেক্সপিয়ার। ভিনসেন্ট স্মিথ, এনাকে ভিনসেন্ট স্মিথ কি বলেছেন? এনাকে ভিনসেন্ট স্মিথ বলেছেন। কি বলেছেন? ভারতের শেক্সপিয়ার। কি বলেছেন ইনি? এনাকে ভারতের শেক্সপিয়ার বলেছেন। এর আগের দিনের একটা কোশ্চেন তোমাদের পড়িয়েছিলাম সমুদ্রগুপ্তের সময়, যে এই ভিনসেন্ট স্মিথই সমুদ্রগুপ্তকেও কিন্তু আখ্যা দিচ্ছেন। তো কি বলে আখ্যা দিচ্ছেন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। জাস্ট এর আগের দিনের ক্লাসেই তোমাদেরকে পড়ানো হয়েছে। তো কালিদাস কি বলছেন? কালিদাস কে ভিনসেন্ট স্মিথ বলছেন যে ইনি হলেন ভারতের শেক্সপিয়ার। সেকেন্ড বিদ্বান ব্যক্তি কে ছিলেন? সেকেন্ড নাম্বার দিয়ে লেখো বেতাল ভট্ট। বেতাল ভট্ট। বেতাল ভট্ট কে ছিলেন? একজন ছিলেন ম্যাজিকশিয়ান, অর্থাৎ জাদুকর ছিলেন। জাদুকর ছিলেন বেতাল ভট্ট। নেক্সট লেখো ঘাট কারপার। 3 নম্বর দিয়ে লেখো ঘাট কারপার। ঘাট কারপার কি ছিলেন? ঘাট কারপার ছিলেন কূটনীতিবিদ। ঘাট কারপার ছিলেন এনার দরবারে একজন কূটনীতিবিদ। 4 নম্বর লেখো শঙ্কু।
শঙ্কু। শঙ্কু কে ছিলেন? শঙ্কু ছিলেন একজন বাস্তুকার। শঙ্কু ছিলেন একজন কে? বাস্তুকার। পরবর্তী বিদ্বান ব্যক্তির নাম লেখো 5 নম্বর দিয়ে। লেখো শাপনাক বা খাপনাক। খাপনাক কে ছিলেন? খাপনাক ছিলেন একজন অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী। একজন জ্যোতিষী ছিলেন কে? খাপনাক। নেক্সট ব্যক্তির নাম লেখো 6 নম্বর দিয়ে। লেখো বারুচি। বারুচি কে ছিলেন? বারুচি ছিলেন ব্যাকরণের জানকারি রাখনেওয়ালা, মানে ব্যাকরণ বিষয়ে তার কিন্তু বিশেষ জ্ঞান ছিল। তো ব্যাকরণের জ্ঞানী ব্যক্তি লিখে রাখতে পারো। ব্যাকরণের জ্ঞানী ব্যক্তি। পরবর্তী লেখো 7 নম্বর দিয়ে অমর সিংহ। ইনি কি ছিলেন, মানে কিসে পারদর্শী ছিলেন? তো অমর সিংহ তিনি কোষাগার দেখতেন। অমর সিংহ কি দেখতেন? কোষাগার দেখতেন। 8 নম্বর দিয়ে লেখো ধন্বন্তরী। বহুবার এক্সামে দিয়েছে। ধন্বন্তরী, কালিদাস, বেতাল ভট্ট, এগুলো কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। ধন্বন্তরী কি ছিলেন? ধন্বন্তরী ছিলেন ডাক্তার অর্থাৎ চিকিৎসক ছিলেন। ধন্বন্তরী কি ছিলেন? একজন চিকিৎসক ছিলেন। নেক্সট 9 নম্বর দিয়ে লেখো, ডান সাইডে লিখছি বরাহমিহির। বরাহমিহিরটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। বরাহমিহির কিসে পারদর্শী ছিলেন? তো ইনি ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। তো 9 জন বিদ্বান ব্যক্তি কে কে ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়? তো 9 জন ছিলেন। প্রথম নাম লিখেছি কালিদাস, বেতাল ভট্ট, ঘাটকারপর হবে, কারেকশন করে নাও একটু, ঘাটকারপর, শঙ্কু, খাপনাক বা শাপনাক, বারুচি, অমর সিং, ধন্বন্তরী অ্যান্ড বরাহমিহির। এই 9 জন ছিলেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে 9 জন জ্ঞানী ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি। এরপর এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে নেক্সট কোশ্চেন যেটা দেয় এবং বহুবার দিয়েছে, এনার দরবারে কিন্তু একজন চীন যাত্রী আসছেন। তো তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, সেটা একটুখানি চটজলদি দেখে নাও। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি স্পেশাল প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, যেটা প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এর পাশাপাশি পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস প্রত্যেকটা এক্সামের জন্য এই দুটো এক্সামের জন্য মেন্সের ক্লাস তোমাদের কিছুদিনের মধ্যে আমরা শুরু করব। বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে রেকর্ডেড ফরম্যাটে ক্লাস থেকে যায়, রেকর্ডেড হিসেবে তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলে কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। কিভাবে যুক্ত হবে হোয়াটসঅ্যাপ ব্যাচে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। মেসেজ করে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এখানেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, রিজনিং অ্যান্ড ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো।
নেক্সট লেখো এখানে যেটা এক্ষুনি বলছিলাম যে এনার দরবারে একজন চীনা পরিব্রাজক আসছে। কে আসছে? চীনা পরিব্রাজক। চীনা পরিব্রাজক কে আসছে? চীনা পরিব্রাজক, দুজন চীনা পরিব্রাজক আসছে। একটা হলো ফা হিয়েন, আরেকজন হলেন হিউয়েন সাং। তো হিউয়েন সাং কার আমলে আসছে? ফার্স্ট আসছে ফা হিয়েন। হিউয়েন সাংটা মনে রাখলে, যদি হিউয়েন সাংটা মনে রাখতে পারো তাহলে ফা হিয়েন ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে। তো গুপ্ত বংশের পরবর্তী বংশ আসবে কি? পুষ্যভূতি বংশ। পুষ্যভূতি বংশের একটা রাজা নাম পাবে, তার নাম হলো হর্ষবর্ধন। তো হর্ষবর্ধন কি দিয়ে শুরু? হ দ্বারা শুরু। আর হিউয়েন সাং কি দিয়ে শুরু? হ দ্বারা শুরু। তো হ এবং হতে মিল হয়ে যাবে, অর্থাৎ হিউয়েন সাং আসবে হর্ষবর্ধনের আমলে। বাকি যেটা পড়ে থাকছে, যার নাম হলো ফা হিয়েন, এই ফা হিয়েন আসবে কার আমলে? ফা হিয়েন আসবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এবং ইনি এনার আমলে এসে একটা বই লিখে ফেলছেন। তো এনার লেখা বইয়ের নাম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। বইয়ের নাম হলো ফো কিউ কি। বইয়ের নাম কি? ফো কিউ কি। চাইনিজ নাম, সুতরাং একটু খটোমটো হবে, কষ্ট করে মুখস্থ রাখতে হবে। তো চীনা পরিব্রাজক আসছেন এনার দরবারে, যার নাম হলো ফা হিয়েন, যার লেখা বইয়ের নাম হলো কি? ফো কিউ কি। এবার এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলে হচ্ছে, ছেলের নাম কি? ছেলের নাম হলো, মেয়ের নাম একটুখানি আগে বললাম, মেয়ের নাম কি? প্রভাবতী গুপ্ত। এবং ছেলে একজন হচ্ছেন, ছেলের নাম কি? ছেলের নাম হলো কুমার গুপ্ত। তো এবার এনার পরবর্তী উত্তরাধিকারী হয়ে যাচ্ছে কে? কুমারগুপ্ত পরবর্তী উত্তরাধিকারী হয়ে যাচ্ছে। তো নেক্সট পেজে হেডিং করো কুমারগুপ্ত, অর্থাৎ পরবর্তী শাসক কুমারগুপ্ত। হেডিং করো কুমারগুপ্ত। কুমারগুপ্ত কুমারগুপ্ত আসছেন এর ঠিক পরে 415 খ্রিস্টাব্দে। 415 খ্রিস্টাব্দ থেকে ইনি রাজত্ব করছেন অনেকটা লম্বা টাইম পিরিয়ড ধরে, 455 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো অ্যাপ্রক্সিমেট বলতে পারো 40 বছর ইনি রাজত্ব করছেন। তাই এখান থেকে কোশ্চেন দেবে কি? গুপ্ত বংশের একমাত্র শাসক। লিখে রাখো, গুপ্ত বংশের একমাত্র শাসক, গুপ্ত বংশের একমাত্র শাসক যিনি সব থেকে বেশি সময় ধরে শাসক ছিলেন, যিনি সব থেকে বেশি সময় ধরে শাসক ছিলেন, বেশি সময় ধরে শাসক ছিলেন, তার নাম কি? তার নাম হলো কুমারগুপ্ত। কত বছর ধরে শাসক ছিলেন কোশ্চেন দিলে? তো বলবে প্রায় 40 বছর ধরে। 40 বছর ধরে তিনি কিন্তু শাসক ছিলেন। কুমারগুপ্তের বাবার নাম কি? পিতাকে। আর কুমারগুপ্তের মাতাকে। তো পিতা হলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং মাকে? মা ওই ধ্রুব স্বামিনী। মা হলো ধ্রুব স্বামিনী হলেন এনার মাতা। ইনি উপাধি নিচ্ছেন কুমারগুপ্ত। তো কুমারগুপ্তের নেক্সট লেখো উপাধি, টাইটেল। তো এনার উপাধি কি নিচ্ছেন, টাইটেল কি নিচ্ছেন? তো কুমারগুপ্তের টাইটেল তিনটে, তিনি টাইটেল পাচ্ছেন। তো তিনটে টাইটেল কি কি? লেখো মহেন্দ্রাদিত্য,
মহেন্দ্রাদিত্য। সেকেন্ড লেখো শ্রী মহেন্দ্র, মানে মহেন্দ্র নাম যেখানেই দেখতে পাবে অ্যান্সার কি হবে? কুমার গুপ্ত, কারণ তিনটেই মহেন্দ্র রিলেটেড। একটা হলো মহেন্দ্রাদিত্য, শ্রী মহেন্দ্র, এবং লাস্টলি লেখো অশ্ব মহেন্দ্র, অশ্ব মহেন্দ্র। সুতরাং মহেন্দ্র নাম দেখতে পেলেই হয়ে যাবে সেটা কি? কুমার গুপ্তের উপাধি, কুমার গুপ্তের টাইটেল। এবার যেটা পয়েন্টটা বলবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কি সেই পয়েন্ট? পয়েন্টটা হলো এই কুমার গুপ্ত একটা বিশ্ববিদ্যালয় তিনি নির্মাণ করছেন, এবং তার নাম কি? নাম হলো নালন্দা। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় ফাউন্ডার কে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপন কে করছেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপন বা নির্মাণ করেন কে? একই কোশ্চেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করেন কে? নির্মাণ করেন এই কুমার গুপ্ত, এই কুমার গুপ্ত। কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ করেন, এবং একে বৌদ্ধ ধর্মের অক্সফোর্ডও বলা হয়। বৌদ্ধ ধর্মের অক্সফোর্ড বলা হয়। কাকে বলা হয় বৌদ্ধ ধর্মের অক্সফোর্ড? এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে। একে লিখে রাখো, একে একে বৌদ্ধ ধর্মের, একে বৌদ্ধ ধর্মের, বৌদ্ধ ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্মের কোন ভাগ? হীনযান, লিখে রাখতে পারো ব্র্যাকেটে হীনযান। তো একে বৌদ্ধ ধর্মের হীনযান শাখার অক্সফোর্ড, অক্সফোর্ড, অক্সফোর্ড বলা হয়, অক্সফোর্ড বলা হয়। এবার এখানে এই বিশ্ববিদ্যালয় থেকে দুটো কোশ্চেন দেয়। কি কোশ্চেন দেবে? কোশ্চেন দেবে যে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? আরেকটা কোশ্চেন দেয় বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, বিশ্বের বিশ্বের প্রথম, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে হোস্টেল ফ্যাসিলিটি ছিল, যেখানে হোস্টেলের সুবিধা ছিল বা হোস্টেল ফ্যাসিলিটি, হোস্টেল ফ্যাসিলিটি ছিল, যেখানে হোস্টেলের সুবিধা ছিল বা হোস্টেল ফ্যাসিলিটি ছিল, সেটা কোন বিশ্ববিদ্যালয়? নালন্দা বিশ্ববিদ্যালয়। আর যদি বলতো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা, সেটা হয়ে যাবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তাই কোশ্চেন খেয়াল রাখবে, যদি বলে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ছিল, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা বিশ্ববিদ্যালয়। কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। কোথায় অবস্থিত? বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়, বিহারে অবস্থিত। আর বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যদি বলে তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এবার কুমারগুপ্ত কি করছে? কুমারগুপ্ত কিন্তু গুপ্ত বংশের রাজারা যে সমস্ত অভিলেখ লিখেছে তার মধ্যে সব থেকে বেশি অভিলেখ লিখছে কে? বেশি অভিলেখ লিখছে এই কুমারগুপ্ত। তো এখান থেকে লেখো, এখান থেকে নেক্সট লিখে রাখো গুপ্ত বংশের, গুপ্ত বংশের, গুপ্ত বংশের সর্বাধিক, গুপ্ত বংশের সর্বাধিক অভিলেখ, সর্বাধিক অভিলেখ লেখেন, সর্বাধিক অভিলেখ লেখেন কে? লিখছেন? লিখছেন এই কুমারগুপ্ত। কে লিখছেন? কুমারগুপ্ত। এর পাশাপাশি গুপ্ত বংশের সর্বাধিক শিক্ষা, গুপ্ত বংশের সর্বাধিক শিক্ষা, শিক্ষা মানে কয়েন প্রচলন করেন কে? প্রচলন করেন, প্রচলন করছেন এই কুমারগুপ্তই কিন্তু সর্বাধিক শিক্ষা প্রচলন করছেন। এবং কত প্রকারের শিক্ষা তিনি প্রচলন করছেন? এখানে যদি কোশ্চেন দেয়
কত প্রকার? তো মনে রাখবে 14 প্রকার শিক্ষা তিনি প্রচলন করছেন। কত প্রকার? 14 প্রকার। 14 প্রকার শিক্ষা, 14 প্রকার শিক্ষা কি করছেন? তিনি চালু করেন, তিনি প্রচলন করেন। এবার এই 14 প্রকার শিক্ষা কি জানার দরকার? না, জানার কোনো দরকার নেই, কিন্তু কতটা সেটা মনে রাখবে। কিন্তু সমুদ্রগুপ্তের টাইমে যে 6টা বলেছিলাম সেই 6টা মনে রাখবে, কারণ ওখান থেকে কোশ্চেন এসেছিল। নেক্সট এখান থেকে কোশ্চেন যেটা বানবে সেটা কি? সেটা হলো কুমারগুপ্তের এই যে 14টা শিক্ষা তিনি প্রচলন করেছিলেন, এই 14টা শিক্ষা থেকে কিসের ব্যাপারে জানকারি পাওয়া যায়? তো লিখে রাখো যে কুমারগুপ্তের শিক্ষা থেকে, কুমারগুপ্তের শিক্ষা থেকে শৈব অনুরাগী হওয়ার জানকারি পাওয়া যায়। কি? শিব ধর্মের অনুরাগী হয়ে যাচ্ছে, অর্থাৎ হিন্দু ধর্মের, এর থেকে বোঝা যাচ্ছে হিন্দু ধর্ম গ্রহণ করে নিচ্ছে কে? কুমারগুপ্ত। তো শৈব অনুরাগী হওয়ার জানকারি পাওয়া যায়, জানকারি পাওয়া যায়। শৈব অনুরাগী হওয়ার কি জানকারি পাওয়া যায়? কোথা থেকে পাওয়া যাচ্ছে জানকারি? শৈব অনুরাগী হওয়ার জানকারি পাওয়া যাচ্ছে কুমারগুপ্তের শিক্ষা থেকে। এবং এর শিক্ষাতে ময়ূরের আকৃতি পাওয়া যাচ্ছে। এই শিক্ষাতে কি পাওয়া যাচ্ছে? ময়ূর আকৃতি, ময়ূর আকৃতি পাওয়া যাচ্ছে। এবং এর থেকে, এই ময়ূর থেকেই কি বোঝা যাচ্ছে, কি ডিনোট করছে? বোঝা যাচ্ছে যে শিবের ছেলে কার্তিক, আমরা জানি কার্তিকের বাহন কি? কার্তিকের বাহন হলো ময়ূর। তো সেখান থেকে রিলেট করে আমরা হিন্দু ধর্মের সাথে এটাকে রিলেট করতে পারছি, অর্থাৎ হিন্দু ধর্মের পরিচয় পাওয়া যায়। এখানে লিখে রাখতে পারো, অর্থাৎ হিন্দু ধর্মের পরিচয় মেলে, হিন্দু ধর্মের পরিচয় মিলছে, হিন্দু ধর্মের পরিচয় মেলে। এরপর এর পরবর্তী শাসক আসছে কে? স্কন্দগুপ্ত। পরবর্তী শাসক কে আসছে? স্কন্দগুপ্ত। তো নেক্সট পেজে হেডিং করো স্কন্দগুপ্ত, হেডিং করো স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্ত টাইম পিরিয়ড কি থাকছে? তো ইনি 455 খ্রিস্টাব্দ থেকে ইনি রাজত্ব করছেন 467 খ্রিস্টাব্দ পর্যন্ত, 55 থেকে 467 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং ইনি গুপ্ত বংশের শেষ শক্তিশালী শাসক ছিলেন। লিখে রাখো, ইনি গুপ্ত বংশের অন্তিম শক্তিশালী শাসক ছিলেন। গুপ্ত বংশের অন্তিম শক্তিশালী ইনি রাজা ছিলেন, অন্তিম শক্তিশালী শাসক ছিলেন। এনার উপাধি কি ছিল? লেখো এখানে নেক্সটলি উপাধি। তো এনার উপাধি কি কি ছিল? লেখো বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য ছিল এনার উপাধি। লেখো পরম ভাগবত, পরম ভাগবত এবং শক্রপম, তো এনার তিনটে উপাধি কি কি থাকছে? বিক্রমাদিত্য, পরম ভাগবত এবং কি শক্রপম। স্কন্দগুপ্ত এনার টাইম পিরিয়ডে কিন্তু হুন আক্রমণ হচ্ছে ভারতে, এবং এই হুন আক্রমণ থেকে এই স্কন্দগুপ্ত নিজের
রাজ্যকে কি করছেন, নিজের রাজ্যকে তিনি সেভ করছেন, অর্থাৎ নিজের রাজ্যকে রক্ষা করছেন। তো লিখে রাখো, এনার আমলে এনার আমলে এনার আমলে হুন আক্রমণ হচ্ছে, হুন আক্রমণ হয়। এনার আমলে হুন আক্রমণ হয় এবং ইনি হুন আক্রমণকে প্রতিহত করেন, এবং ইনি হুন আক্রমণকে আটকে দেন বা প্রতিহত করেন, হুন আক্রমণকে প্রতিহত করেন। এবার খেয়াল করো, তোমাদের যখন চন্দ্রগুপ্ত মৌর্য পড়িয়েছিলাম সেখানে একটা আমরা অভিলেখ পড়িয়েছিলাম এবং সেখানে বলেছিলাম সেই অভিলেখে জুনাগড় অভিলেখের নাম ছিল। সেই জুনাগড় অভিলেখের টাইমে বলেছিলাম এখান থেকে 3টে রাজার নাম পাওয়া যায়। কি কি, বা শক বংশ যখন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম কি কি। ফার্স্ট চন্দ্রগুপ্ত মৌর্য, পরে পাওয়া যায় রুদ্র দামন, শক শাসক রুদ্র দামন। নেক্সটলি পাওয়া যায় গুপ্ত বংশের একটা শাসক স্কন্দগুপ্তের নাম। তো এখান থেকে লিখে রাখো, এখান থেকে নেক্সটলি লেখো যে স্কন্দগুপ্তের জানকারি পাওয়া যায় কোথা থেকে। স্কন্দগুপ্তের স্কন্দগুপ্তের জানকারি পাওয়া যায়, স্কন্দগুপ্তের জানকারি পাওয়া যায় কোথা থেকে পাচ্ছি আমরা জানকারি? পাচ্ছি জুনাগড় অভিলেখ থেকে। কোথা থেকে? জুনাগড় অভিলেখ, জুনাগড় অভিলেখ থেকে। জুনাগড় জায়গাটা কোথায় অবস্থিত? জুনাগড়, তো জুনাগড় অবস্থিত কোথায়? গিরনার, গিরনার পর্বতে, গিরনার পর্বত। গিরনার পর্বত কোথায় অবস্থিত? গুজরাট, গুজরাটে অবস্থিত গিরনার পর্বত। এবং এই জুনাগড় অভিলেখ থেকে তথ্য পাওয়া যায়। কি তথ্য পাচ্ছি এখান থেকে? এখান থেকে তথ্য জানা যায়, তথ্য জানা যায়। কি তথ্য আমরা এখান থেকে জানছি? জানছি সৌরাষ্ট্র প্রান্তের গভর্নর ছিল, সৌরাষ্ট্র প্রান্তের, কারণ এই গিরনারটা কোথায় আছে এখানে একটুখানি আমি ছবি আঁকছি, ঠিক গুজরাটের ছবিটাই আঁকছি। গুজরাটটা এরকম গিয়ে এরকম হয়ে নিচে, তো এটা হলো টোটাল গুজরাট। গুজরাটের এইরকম জায়গায় আছে কি গিরনার পর্বত, লাল কালি দিয়ে মার্কিং করছি। এখানে আছে কি গিরনার পর্বত, এটা হলো গিরনার পর্বত। এবং এই এরিয়াটাকেই বলা হয়, গুজরাটের নিচের পোর্শন যেটা নিচের দিকে হা করে আছে যেটা, সেটাকেই বলা হয়, মানে এই টোটালটাকেই বলা হয় কি, বলা হয় সৌরাষ্ট্র। কি বলা হয়? সৌরাষ্ট্র, সৌরাষ্ট্র বলা হয়। এবং এই সৌরাষ্ট্র প্রান্তের যিনি গভর্নর ছিলেন, সৌরাষ্ট্রের গভর্নর, সৌরাষ্ট্রের সৌরাষ্ট্রের গভর্নর, গভর্নর কে ছিলেন? নাম ছিল পর্ণ দত্ত। গভর্নরের নাম কি? পর্ণ দত্ত। এই পর্ণ দত্তের ছেলে ছিল, পর্ণ দত্তের ছেলে, পর্ণ দত্তের ছেলে, ছেলের নাম কি? পর্ণ দত্তের ছেলে, ছেলের নাম হলো চক্রপালিত। ছেলের নাম কি? ছেলের নাম হলো চক্রপালিত। এই চক্রপালিত কিন্তু পুনর্নির্মাণ করেছিল সুদর্শন ঝিলের। চক্রপালিত কি করে? সুদর্শন ঝিলের, সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করেন, পুনর্নির্মাণ করেন। কার নির্দেশে? স্কন্দগুপ্তের নির্দেশে পুনর্নির্মাণ করেন, সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করেন। তাহলে
স্কন্দগুপ্তের তথ্য পাচ্ছি আমরা কিসের থেকে? জুনাগড় অভিলেখ থেকে। এই সুদর্শন ঝিল থেকে 3টে কোশ্চেন দেয়। এখানে আরো আরেকবার ক্লিয়ারিফাই করে দিচ্ছি, এর আগেও বলেছি। কোশ্চেন দেবে সুদর্শন ঝিলের নির্মাণ কে করেন, মানে একদম ফার্স্টলি প্রথম তৈরি কে করছে, নির্মাণ কে করে। এবার নির্মাণ হলো কয়েক বছর পর, যখন সেই সুদর্শন ঝিল ভেঙে যায়, তখন অবভিয়াসলি তার পুনর্নির্মাণের প্রয়োজন হয়। তো এখানে সেকেন্ডলি লেখো তার আগে সুদর্শন ঝিলের যে খালটা, ঝিল মানে কি খাল, সেই খালটা কেটেছেন কে? তো সুদর্শন ঝিলের খালটা কাটেন কে? তো খাল কেটেছেন কে? সেকেন্ড কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেয় এই সুদর্শন ঝিল অনেক পুরানো হয়ে গেছে নির্মাণ করার পর, কারণ নির্মাণ করছে কে? নির্মাণ করছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য মানে সেই খ্রিস্টপূর্বাব্দের আগের কথা। তো চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করছে, তারপরে খাল কাটছে একজন, তারপর অবভিয়াসলি পুনর্নির্মাণ কে করবে? পুনর্নির্মাণ আরো আরেকজন করবে। তো পুনর্নির্মাণ কে করছেন? এই 3টে কোশ্চেন কিন্তু বহুবার এক্সামে দিয়েছে এবং এখান থেকে গুলিয়ে যায়। পুনর্নির্মাণ করেন, তো পুনর্নির্মাণ করছেন দুজন। কে কে? তার আগে দেখে নি খালটা কাটছে কে। তো খাল কাটছে সম্রাট অশোক। কে? সম্রাট অশোক। সম্রাট অশোক। আচ্ছা, এই যে বলছি নির্মাণ করছে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য কি কোদাল মাটি ঝুড়ি নিয়ে মাটি কাটতে শুরু করবে? না, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তৈরি হচ্ছে বলে তাই চন্দ্রগুপ্ত মৌর্য বলা হচ্ছে। তেমনি অশোকের আমলে খাল কাটা হচ্ছে। এবং পুনর্নির্মাণ কে করছে? পুনর্নির্মাণ করছে, দেখো পুনর্নির্মাণ করছে শক রাজা। কে? শক শাসক রুদ্রদামন পড়িয়েছি এর আগের দিনের ক্লাসে। তার আগের দিন মানে শক বংশ যখন পড়িয়েছিলাম, রুদ্র দামন এবং আরেকজন গুপ্ত শাসক নাম কি? স্কন্দগুপ্ত। ইনি এই সুদর্শন ঝিলের কি করলেন? সুদর্শন ঝিলের পুনর্নির্মাণ করলেন। এরপর পরবর্তী শাসক আসছে স্কন্দগুপ্তের পরে, যারা আসছে সব কিন্তু অযোগ্য শাসক। এর পরবর্তী আসছে কে? ভানুগুপ্ত। পরবর্তী শাসক কে আসছে? ভানুগুপ্ত। ভানুগুপ্ত ইনি আসছেন প্রায় 510 খ্রিস্টাব্দের আশেপাশে। 510-এর আশেপাশে ইনি শাসক হচ্ছেন আশেপাশে। এবং এনার সময় হচ্ছে কি? এনার সময় হুন শাসক আক্রমণ করছে। এনার সময় কি হচ্ছে? লিখে রাখো, এনার সময় আবারও আরেকবার কিন্তু হুন আক্রমণ হচ্ছে। এনার সময় হুন শাসক তোরমানের পুত্র মিহিরকুল। হুন শাসক তোরমানের ছেলে পুত্র, তার নাম কি? মিহিরকুল অ্যাটাক করছে। মিহিরকুল আক্রমণ করে মাল্যে অধিকার করে নেন। মাল্য অধিকার করে নেন। মাল্যটাকে অধিকার করে নিচ্ছে, মাল্য অধিকার করে নেন। আর এনার টাইম পিরিয়ডে আরেকটা জিনিসের জানকারি পাওয়া যাচ্ছে, সেটা কি? সেটা হলো সতী প্রথার জানকারি পাওয়া যাচ্ছে। তো এই সতী প্রথার জানকারি আমরা পাচ্ছি কোথা থেকে? ভানুগুপ্তের টাইমে
পাচ্ছি এরান অভিলেখ। কোন অভিলেখ? এরান অভিলেখ। এরান অভিলেখ। এরান অভিলেখ থেকে আমরা কি জানতে পারছি? এরান অভিলেখ। এরান অভিলেখ থেকে সতী প্রথার আমরা জানকারি পাচ্ছি। এরান অভিলেখ থেকে আমরা সতী প্রথার জানকারি পাই। সতী প্রথার আমরা জানকারি পাওয়া যায়। এর পরবর্তী শাসক আসছে কে? পরবর্তী শাসক আসছে বিষ্ণুগুপ্ত। নেক্সট শাসক কে আসছে? পরবর্তী শাসক বিষ্ণুগুপ্ত। এবং এই বিষ্ণুগুপ্তের নাম বহুবার এক্সামে দিয়েছে, কারণ কোশ্চেন দেবে গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? গুপ্ত বংশের অন্তিম শাসক। গুপ্ত বংশের অন্তিম শাসক কে ছিলেন? গুপ্ত বংশের অন্তিম শাসক ছিলেন এই বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত ছিলেন কি? গুপ্ত বংশের একদম শেষ শাসক, অন্তিম শাসক। তো এখানে টোটাল গুপ্ত বংশ কিন্তু তোমাদের কমপ্লিট হলো। এবার দেখব যে এই গুপ্ত বংশে আধিকারিকরা কেমন ছিল, বা এখানকার ভূমি প্রকৃতি কেমন ছিল, এগুলো আমরা দেখবো। আর গুপ্ত সাম্রাজ্য যে সমস্ত প্রশাসনিক ক্ষমতাগুলো ছিল সেগুলো কিভাবে বিভক্ত ছিল, বা কিভাবে গুপ্ত সাম্রাজ্য বিভক্ত ছিল। তো নেক্সট হেডিং করো যে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য কিভাবে বিভক্ত ছিল। নেক্সট হেডিং করো গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য। তো সবার প্রথমে ছিল কি? সবার প্রথমে ছিল সাম্রাজ্য। সবার প্রথমে ছিল সাম্রাজ্য। সাম্রাজ্যের আন্ডারে ছিল কি? প্রান্ত। সাম্রাজ্যের আন্ডারে কি ছিল? প্রান্ত, যাকে বলা হয় কি? ভুক্তি। ভুক্তি বা প্রান্ত। প্রান্তের আন্ডারে ছিল কি? বিষয়। বিষয় বা জেলা। বিষয় বা জেলা। যেমন ধরো এক্সাম্পল হিসাবে এখান থেকে 1000 বছর পরে যখন এখনকার টাইম পিরিয়ডের ওপরে ইতিহাস লেখা হবে, তখন কি বলা হবে? ভারতবর্ষ গোটা একটা দেশ ছিল। তো সাপোজ ধরো আমি কোনো রাজনৈতিক দলের কথা আমি উল্লেখ করছি না, তবু মানে জাস্ট এক্সাম্পল হিসাবে, সাপোজ এখন যেহেতু প্রাইম মিনিস্টার উনি হলেন বিজেপির পার্টির তরফ থেকে, তো সাপোজ ধরো তখন বিজেপি পার্টির একটা ইতিহাসে কিছু লেখা হলো, এবং সেখানে বলবে যে বিজেপি পার্টির রাজত্ব কোথায় ছিল, বলবে ইন্ডিয়া দেশে। মানে ফার্স্ট যেটা হবে সেটা দেশ। এই দেশ কি নিয়ে তৈরি? রাজ্য নিয়ে তৈরি। তো দেশের আন্ডারে হবে রাজ্য। রাজ্য কি নিয়ে তৈরি? রাজ্য অনেকগুলো জেলা নিয়ে তৈরি, তো তার আন্ডার হবে কি? জেলা। জেলা কি নিয়ে তৈরি? তো বলবে জেলা বিভিন্ন মহকুমা নিয়ে তৈরি, বা জেলা পরিষদ নিয়ে তৈরি। এইভাবে জেলা পরিষদ, তারপরে শহর এলাকা হলে তারা বলবে তার আন্ডারে মিউনিসিপ্যালিটি, গ্রাম্য এলাকা হলে তারা বলবে গ্রাম নিয়ে তৈরি। তো তেমনটাই গুপ্ত সাম্রাজ্যে কি ছিল? গুপ্ত সাম্রাজ্যের নিচে ছিল প্রান্ত, প্রান্তের নিচে ছিল বিষয়, অর্থাৎ যাকে আমরা এখন রিলেট করতে পারি কার সাথে? ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার সাথে। জেলা। জেলা। বিষয়ের নিচে ছিল কি? বিথি। বিথি অর্থাৎ তহসিল। বিথি অর্থাৎ তহসিল। এবং বিথির আন্ডারে ছিল কি? পেড। বিথির আন্ডারে ছিল কি? পেড বা পেড অর্থাৎ গ্রাম। পেড অর্থাৎ গ্রাম। এই গুপ্ত টাইম পিরিয়ডে সেন্ট্রাল গভর্নমেন্টে, মানে গুপ্তর যে কেন্দ্রীয় আধিকারিকরা ছিল,
কটার কেন্দ্রীয় আধিকারিক ছিল? 18টা কেন্দ্রীয় আধিকারিক ছিল। তো এখানেও কিন্তু তোমাদের মৌর্য বংশের মতো আধিকারিকগুলোর নাম এবং তারা কিসের সাথে রিলেটেড সেগুলো কিন্তু পড়তে হবে। তো এখানে নেক্সটলি হেডিং করো যে গুপ্তকালীন কেন্দ্রীয় আধিকারিক। গুপ্তকালীন কেন্দ্রীয় গুপ্তকালীন কেন্দ্রীয় আধিকারিক। কেন্দ্রীয় আধিকারিক গুপ্তকালীন কেন্দ্রীয় আধিকারিক। তো গুপ্তকালীন কেন্দ্রীয় আধিকারিকের সংখ্যা কটা ছিল? 18টি কেন্দ্রীয় আধিকারিকের সংখ্যা ছিল। তো এই 18টা আধিকারিক কি কি? ফার্স্ট লেখো প্রতিহার। ফার্স্টলি লেখো প্রতিহার। প্রতিহার কিসের সাথে রিলেটেড ছিল? প্রতিহার তো এরা ছিল অন্তপুরের রক্ষক। এরা ছিল কি? এরা ছিল সুরক্ষা কর্মী। কোথাকার? অন্তপুর। অন্তপুরের রক্ষক ছিল, অর্থাৎ বলতে পারো এরা ছিল কি? সুরক্ষা আধিকারিক। এরা ছিল কি? সুরক্ষা আধিকারিক। তো সুরক্ষার জন্য কিন্তু দুটো ছিল, একটা হলো প্রতিহার, আরেকটা হলো মহাপ্রতিহার। মহাপ্রতিহার। তো নেক্সটলি লেখো মহাপ্রতিহার। তো মহা নাম যেহেতু এর সঙ্গে লেখা আছে, সুতরাং এর দায়িত্ব অবভিয়াসলি বেশি হবে। দায়িত্ব বেশি কোথায়? দায়িত্ব বেশি রাজা যেখানে থাকে সেখানে রক্ষা করার দায়িত্ব কিন্তু বেশি, মানে সেটাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সব থেকে বেশি। তো মহাপ্রতিহার এরা কি করবে? এরা সুরক্ষা আধিকারিকদের প্রমুখ হবে, অর্থাৎ রাজমহলের রক্ষা করবে। এরা কি? লিখে রাখো, সুরক্ষা আধিকারিকদের প্রমুখ হবে। সুরক্ষা আধিকারিকদের এরা কি হবে? প্রমুখ হবে, অর্থাৎ এরা হেড হবে। অর্থাৎ বলতে পারো রাজমহলের এদের কাজ হলো রাজমহলকে রক্ষা করা। রাজমহলকে রক্ষা করা। পরবর্তী আধিকারিক লেখো 3 নম্বর দিয়ে মহাবলাধিকৃত। মহাবলাধিকৃত এনারা কি করতেন? এনারা হলেন মহাসেনাপতি বলতে পারো, অর্থাৎ সেনার সর্বোচ্চ আধিকারিক। যেমন এখনকার সাথে রিলেট করতে পারো জেনারেল, আর্মির জেনারেল। সেনার সর্বোচ্চ আধিকারিক বা বলতে পারো মহাসেনাপতি, বলতে পারো এনাকে মহাসেনাপতি। নেক্সটলি লেখো 4 নাম্বার মহাদণ্ডনায়ক। মহাদণ্ডনায়কের কাজ কি ছিল? তো মহাদণ্ডনায়ক মানে ইনি কাউকে দণ্ডিত করতে পারতেন, কাউকে সাজা দিতে পারতেন, দণ্ড দিতে পারতেন। তো এখনকার টাইমে সাজা কে দেয়? অবভিয়াসলি কোর্টের বিচারপতি। তো মহাদণ্ডনায়ক মানে মুখ্য বিচারপতি ছিলেন। মুখ্য বিচারপতি এখনকার সাথে রিলেট করতে পারো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, বা যাকে বলা হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট লেখো মহাসন্ধি বিগ্রহক।
সন্ধি বিগ্রহক, মহাসন্ধি বিগ্রহক। এনার কাজ কি ছিল? তো নামেই সন্ধি আছে, তো এনার কাজ হলো সন্ধি করানো। কখন সন্ধি করাবে? যখন অবভিয়াসলি যুদ্ধ হবে, যুদ্ধের পর সন্ধি করানো। তো এই মহাসন্ধি বিগ্রহকে, ইনি হলেন ফরেন মিনিস্টার, বিদেশ মন্ত্রী ছিলেন, বিদেশ মন্ত্রী। এবং এনারই কাজ ছিল যুদ্ধের সময়, যুদ্ধের সময় সন্ধি করানো, যুদ্ধের সময় সন্ধি করানো। কে করাবে? মহা সন্ধি বিগ্রহক। নেক্সট লেখো 6 নম্বর দিয়ে পুস্তপাল। লেখো পুস্তপাল। পুস্তপাল, পুস্তপালের কাজ কি ছিল? পুস্তপাল ছিল এখনকার সাথে রিলেট করতে পারো, যারা মানে যে সমস্ত আধিকারিকরা জমি জমা মাপে, বা যাকে বলা হয় কি আমিন, আমিন বলতে পারো, বা বিএলও বলতে পারো। তো এটা ছিল পুস্তপালের কাজ কি ছিল? জমি মাপা, জমি সংক্রান্ত লেখালেখি করা। তো এখানে লিখে রাখতে পারো জমি সংক্রান্ত, জমি সংক্রান্ত লেখালেখি করা, জমি সংক্রান্ত লেখালেখি করা। কার কাজ ছিল? পুস্তপালের কাজ ছিল। নেক্সটলি হেডিং করো, বা নেক্সট নাম লেখো দণ্ডপাশিক। দণ্ডপাশিক, দণ্ডপাশিক, দণ্ডপাশিক ছিল তখনকার টাইমে পুলিশের সর্বোচ্চ আধিকারিক। এখনকার সাথে রিলেট করতে পারো আইপিএস, পুলিশের সর্বোচ্চ আধিকারিক, পুলিশের সর্বোচ্চ আধিকারিক। নেক্সটলি হেডিং করো 8 নম্বর দিয়ে, 8 নম্বর দিয়ে হেডিং করো বিনয় স্থিতি স্থাপক। বিনয়, বিনয় স্থিতি স্থাপক, বিনয় স্থিতি স্থাপক। তো বিনয় স্থিতি স্থাপক এর কাজ কি ছিল? নৈতিক এবং, ইনি ছিলেন নৈতিক এবং ধার্মিক মামলার আধিকারিক। তো লিখে রাখো নৈতিক ও ধার্মিক মামলার, নৈতিক ও ধার্মিক মামলার আধিকারিক ছিলেন। নেক্সটলি লেখো 9 নম্বর দিয়ে মহা অক্ষ পাটলিক। মহা অক্ষ পাটলিক, মহা অক্ষ পাটলিক। মহা অক্ষ পাটলিক, মহা অক্ষ পাটলিক ছিলেন কি? এখনকার নির্মলা সীতারামন, অর্থাৎ অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। এনার কাজ কি ছিল? আয় ব্যয়ের হিসাব রাখা, আয় ব্যয়ের হিসাব রাখতেন, আয় ব্যয়ের হিসাব রাখা ছিল এর কাজ। মহা অক্ষ পাটলিক। 10 নম্বর লেখো, 10 নম্বর লেখো শৌলিক। 10 নম্বর দিয়ে লেখো শৌলিক। শৌলিক, শৌলিকের কাজ কি ছিল? শৌলিকের কাজ হলো সীমা শুল্ক আদায় করা, বা বলতে পারো যে কাস্টম অফিসার।
সীমা শুল্ক আদায় করা, মানে বাইরে থেকে মাল ভেতরে আসলেও ট্যাক্স দিতে হবে, বা ভেতর থেকে মাল বাইরে যাওয়ার সময়ও কি করতে হবে, ট্যাক্স দিতে হবে। লিখে রাখতে পারো পাশে কাস্টম অফিসার, কাস্টম অফিসার। তাহলে কটা হলো, 10টা হলো। কি কি হলো? প্রতিহার, মহাপ্রতিহার, মহাবলাধিকৃত, মহাদণ্ডায়, মহাসন্ধি বিগ্রহ, পুস্তপাল, দণ্ডপাশিক, বিনয় স্থিতিস্থাপক, মহা অক্ষপটলিক, সৌলিক। নেক্সট লেখো গমলিক। 11 নম্বর দিয়ে লেখো গলমিক। গোলমিক, গলমিকের কাজ কি ছিল? ইনি ছিলেন ফরেস্ট অফিসার, মানে বন আধিকারিক। ইনি ছিলেন বনের আধিকারিক বা বন আধিকারিক। নেক্সট লেখো ধ্রুবাধিকারনিক। ধ্রুবাধিকারনিকা, ধ্রুবাধিকারনিক। ধ্রুবাধিকারনিক এনার কাজ কি ছিল? ট্যাক্স আদায় করা, রাজস্ব আদায় করা ছিল এর কাজ। নেক্সট 13 নম্বর দিয়ে লেখো আমাত্য। আমাত্য, আমাত্য কে ছিলেন? আমাত্য ছিলেন আধিকারিক। আমাত্য কে ছিলেন? আধিকারিক। নেক্সট 14 নম্বর দিয়ে লেখো কুমার আমাত্য। কুমার মাত্য। তো কুমার মাত্যার কাজ কি ছিল? এনার কাজ ছিল, ইনি ছিলেন সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক। সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক। সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক ছিলেন কে? কুমার আমাত্য। নেক্সট লেখো, কটা হলো এখান থেকে? 14টা হয়ে গেল কুমার আমাত্য। নেক্সট লেখো, আর কটা বাকি? 4টে বাকি। তো নেক্সট লেখো 15 নম্বর দিয়ে পুরপাল। পুরপাল, তো পুর থেকেই বুঝতে পারছো, পুর মানে পৌরসভার সাথে অবভিয়াসলি রিলেটেড হবে। তো লেখো নগরের আধিকারিক। নগরের আধিকারিক। 16 নম্বর লেখো মহাভাণ্ডাধিকৃতি। মহাভাণ্ডাধিকৃত। মহাভাণ্ডাধিকৃত ইনি ছিলেন রাজকোষের প্রধান। ইনি ছিলেন কে? রাজকোষের প্রধান। 17 নম্বর লেখো রণভণ্ডাগারিক। রণভণ্ডাগারিক, ইনি কি কাজ করতেন? এনার কাজ ছিল সৈন্য সামগ্রী জোগাড় করা, মানে সৈন্যদের যে সমস্ত আভূষণ, পোশাক পরিচ্ছদ, জুতো, বেল্ট, বুট থেকে শুরু করে সেই সমস্ত সৈন্য সামগ্রী জোগাড় করা ছিল এনার কাজ। আর লাস্টলি লেখো 18 নম্বর দিয়ে অগ্রহারিক। অগ্রহারিক এনার কাজ কি ছিল? এনার কাজ ছিল দান করা।
তো ইনি দান বিভাগের প্রমুখ ছিলেন। দান বিভাগের প্রমুখ, দান বিভাগ এখনকার সাথে রিলেট করতে পারো যে কোথাও কোনো সাইক্লোন মানে প্রাকৃতিক বিপর্যয় হলে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে টাকা অ্যানাউন্স করা হয়, ওটা কি করা হচ্ছে, ওটা এক প্রকার কিন্তু দান দেওয়া হচ্ছে। তো সেই দানের যিনি প্রমুখ ছিলেন তাকে বলা হতো গুপ্ত যুগে কি অগ্রহারিক বলা হতো। তো গুপ্ত যুগে একটা জিনিস দেখা গিয়েছে, গুপ্ত যুগে যে সমস্ত ব্রাহ্মণরা ছিল, এই ব্রাহ্মণদের কিন্তু প্রচুর পরিমাণে জমি দান দেওয়া হতো। তো লিখে রাখো, গুপ্ত যুগে ব্রাহ্মণদের দেওয়া বা দান করা, ব্রাহ্মণদের দেওয়া বা দান করা জমিকে বা ভূমিকে বলা হয়, কি বলা হয়? তো দান করছে একেও তাহলে অগ্রহারিক বলবো না, একে অগ্রহারিক কি, অগ্রহারিক হলো একটা আধিকারিকের, তার কিন্তু পোস্টের নাম হলো আধিকারিক। তো এই অগ্রহারিকেরই মতো একই রকম নাম কি, অগ্রহার। তো অগ্রহার কি ছিল? অগ্রহার ছিল ব্রাহ্মণদের দান করা ভূমিকে বলা হতো অগ্রহার। এবং কারোর এই যে দান দিচ্ছে সেই দান বিভাগের যিনি আধিকারিক থাকতেন তাকে বলা হতো কি, অগ্রহারিক বলা হতো। তো এই দুটোতে কনফিউজ হবে না। নেক্সট এবার দেখো যে এই গুপ্ত টাইম পিরিয়ডে ভূমির কত প্রকার ছিল। তো ভূমি ছিল 4 প্রকার। তো এখান থেকে লেখো গুপ্তকালীন ভূমি প্রকার, গুপ্তকালীন ভূমি প্রকার কত প্রকার ছিল? ভূমি 4 প্রকার ছিল, 4 প্রকার। সেই 4 প্রকার কি কি? ফার্স্ট লেখো ক্ষেত্র বা যাকে বলা হয় ক্ষেত্র বা ক্ষেত। সেকেন্ডলি বাস্তুভূমি, থার্ডলি খিলভূমি, তোমরা এখন যদি তোমরা খাজনা দিয়ে থাকো, ট্যাক্সের কথা বলছি না, খাজনা, সেখানে দেখতে পাবে এই সমস্ত জিনিসের মানে খিলভূমি টুমির হয়তো উল্লেখ নেই, কিন্তু বাস্তুভূমির উল্লেখ পাবে সেখানে। তো তার সাথেই রিলেটেড এখানে যে তখনকার টাইমে কত প্রকার ভূমি ছিল। তো 4 নম্বর লেখো অপ্রহত ভূমি। তো 4 প্রকার ভূমি ছিল। এবার এখানে বোঝাচ্ছি, দেখো ক্ষেত্র বা ক্ষেত কি ছিল। তো ক্ষেত্র বা ক্ষেত থেকেই বুঝতে পারছো এখানে চাষবাস হচ্ছে, অর্থাৎ কৃষি যোগ্য ভূমি। এটা কি ছিল? এখানে চাষবাস করা যেত, কৃষিযোগ্য ভূমি ছিল। বাস্তুভূমি হলো এখানে বাড়ি নির্মাণ করা যেত, বাড়ি নির্মাণের জন্য ভূমি, খিলভূমি কি ছিল? খিলভূমিতে কোনো চাষবাস করা যেত না। এখনো দেখবে যে তাকে বলা হয় কি, বাঞ্জার বলা হয়। তো খিলভূমি বা বাঞ্জার ভূমি, খিলভূমির অর্থ কি, বাঞ্জার ভূমি, অর্থাৎ যেখানে চাষবাস করা যায় না, অর্থাৎ যেখানে চাষবাস হয় না, চাষবাস করা যায় না লেখো, অর্থাৎ যেখানে চাষবাস করা যায় না তাকে বলা হয় কি, খিলভূমি বা বাঞ্জার ভূমি। এখনকার টাইমে তোমরা শুনে থাকবে বাস্তু, ডাঙা, এই সমস্ত জিনিস বা যে চাষের জমি, এই সমস্ত জিনিসগুলো শুনে থাকবে। আর অপ্রতহত ভূমি,
এটা কি? এটা হলো বন ক্ষেত্রের ভূমি। মানে বন জঙ্গল আছে যে সমস্ত এরিয়াতে, সেই বন ক্ষেত্র অলা ভূমি, বন ক্ষেত্র অলা ভূমি, বন ক্ষেত্র অলা ভূমি। তো এই ছিল টোটাল তোমাদের গুপ্ত সাম্রাজ্য। তো গুপ্ত সাম্রাজ্য এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর গুপ্তোত্তর যুগের পর আসবে কে পুষ্যভূতি বংশ, এবং এর মাঝখানে আমরা আলোচনা করব যে হুন আক্রমণ, যেটা গুপ্ত সাম্রাজ্যে হয়েছিল। তো সেই হুন আক্রমণ, হুন শাসক কে কে আছে? তো হুন আক্রমণ কার আমলে হয়েছিল? স্কন্দগুপ্তের আমলে, এবং তারপর হয়েছে ভানুগুপ্তের আমলে। তো স্কন্দগুপ্ত তো প্রতিহত করতে পেরেছে, কিন্তু ভানুগুপ্ত প্রতিহত করতে পারেনি, এবং এর ফলে মাল্য তার হাত থেকে বেরিয়ে গেছে, যেটা আমরা আজকের ক্লাসে একটু আগে দেখলাম। তো হুন আক্রমণ পড়বো, তারপর পড়বো আমরা পুষ্যভূতি বংশ নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাস আশা করি যে পর্যন্ত পড়ানো হয়েছে ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথাও ডাউট থাকছে। আর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।